এই তীব্র গরমে ভোর 5:30টা থেকে দুপুর পর্যন্ত সংসারের কাজগুলো আমি যেভাবে স্টেপ বাই স্টেপ করে থাকি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সোনার স্কুল রয়েছে আর সকাল সকাল উঠে বাসি কাজ কর্ম সেরে স্নানটা সেরে নিয়েছিলাম। আর এরপরে সকালবেলায় একটু চা খেয়ে নিয়েছি। আমি, আমার শ্বশুরমশাই, হাজবেন্ড সবাই মিলে একটু চা খেয়ে নিয়েছি। তো চা খাওয়ার পর চায়ের বাসনগুলো একদম টেবিল থেকে বেসিনে রেখে এসে টেবিলটাকেও ভালো করে মুছে নিলাম। চলুন এবার চায়ের বাসনগুলো ভালো করে ধুইয়াকে গামলার মধ্যে উপর দিয়ে দেবো। এই যে চায়ের বাসনগুলো আমরা যদি প্রতিদিনকার বাসন যদি প্রত্যেক দিন একটু মেজে ঘষে তারপরে যদি রাখি তাহলে কি হয় জানেন তো, চায়ের বাসনগুলো লালচে বর্ণের হয় না। আর আমাদের ওই যে মান্থলি একবার করে যে সমস্ত কিছু ক্লিন করতে হয়, কাপ বলুন, এই ট্রে বলুন বা অন্যান্য জিনিস, চামচ বাটি সমস্ত জিনিস, এইগুলি আর করতে হয় না। তাই আমি সব সময় চেষ্টা করি যখনই চা খাই তারপরে এই যে জলের বোতল বা এই ঘটি, তারপরে মগ, আরও অনেক কিছু আমাদের টুকিটাকি জিনিসপত্র অনেক কিন্তু আমাদের সংসারে থাকে, যেগুলোর ওপর আমরা গুরুত্বটা একটু কমই দিই। তবে এই প্রতিদিনকার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা যদি প্রতিদিনই আর কি একটু করে হালকা হাতেও যদি পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু শেষে দেখা যায় কিন্তু আমাদেরই পরিশ্রমটা কিন্তু একটু কম হয়। চলুন, চায়ের বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার এই জায়গাটা রেখে দিই। জল ঝরলে তারপরে আবার জায়গা মতো গুছিয়ে রাখবো। আমার রান্নাঘরটির কাউন্টার টপটা এতটাই ছোট যে বেসিনে যদি কোনো জলের কাজ করা হয় এই গ্যাস ওভেনের নিচে কিন্তু আসেই। তবে আমি শুনেছি যে ওভেন আর আগুন আর জল পাশাপাশি রাখতে নেই। তবে কি আর করবো বলুন, এই ঘরটা আসলে আমাদের রান্নাঘর হবার কথা ছিল না। তবে এইটাই বর্তমানে আমাদের এখন আপাতত রান্নাঘরই করা হয়েছিল, কারণ আগে কিন্তু আমার রান্নাঘর বলে বস্তুই ছিল না। ওই যে ওই পাশে যে পুরনো ঘর দুটো দেখছেন, ঠাকুর ঘর আর বারান্দাটা, ওইটাই আমাদের ঘর ছিল। আর একটা চালা ঘর ছিল, সেই ঘরে আমাদের রান্না হতো। আর এক পাশে আমার শ্বশুরমশাই শুতেন। এছাড়া কিন্তু আমাদের ছিল না। তারপরে অনেক দিন অপেক্ষা করার পর আজ গিয়ে এত ধৈর্য ধরেছি, এত কষ্ট করে ধৈর্য ধরে থাকার ফলে কিন্তু আজকে আমাদের এই এত বড় রাজপ্রাসাদ তৈরি হয়েছে। সংসারে চলতে গেলে ওঠা নামা অনেক কিছু থাকে। কিছুদিন আগে আমার এক বোন আমাকে কমেন্ট করেছিলে, তো তুমি আমাকে কমেন্টে বলেছিলে, আমি নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, তবে পরের ব্লগের নামটা অবশ্যই বলে দেবো। তুমি আমাকে বলেছিলে যে দিদিভাই, আমার তো তোমার মতো এত সাজানো গোছানো বাড়ি নেই, চেষ্টা করি আমার মতো করে আমি সব কিছু শেয়ার করার, তো অবশ্যই তুমি পাশে থেকো। হ্যাঁ বোন, আমি তোমার পাশে আছি, এইভাবেই এগিয়ে যাও। আর রইল সাজানো গোছানো সংসার, কি বলো তো, আমি যখন বিয়ে হয়ে আসি তখন এই সমস্ত কিচ্ছু ছিল না। না ছিল আমাদের ভালো একটা বাথরুম, না ছিল ভালো রান্নাঘর, না ছিল ভালো ঘর। বৃষ্টি পড়লে ছাদ দিয়ে কিন্তু জল পড়তো। এইরকম পরিস্থিতিতে আমরা 6টা মানুষ বাড়িতে ছিলাম। বিয়ের 3 বছর পর আমার সোনা যখন হয়, সেই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে এই গরমে আমরা ওই দুটো ঘরে কষ্ট করেছি। এমনও দিন গেছে গরমকালে কিন্তু দুপুরবেলায় কারেন্ট থাকতো না, বিকেলে কারেন্ট থাকতো না, তখন ওই বাচ্চা মেয়েটিকে নিয়ে আমি ওই পাশের বাড়ির যে কাকিমাদের যে জায়গাটা দেখছেন এখন ফাঁকা, ওইখানে অনেক আম গাছ ছিল। দুপুরবেলায় কি হতো, ওই আম গাছের নিচে বা ওনাদের বাড়ির মধ্যে গিয়ে বসতাম যাতে একটু ঠান্ডা থাকে। এইভাবে বহু দিন বোন কষ্ট করেছি। তারপরে আমার স্বামীর তো সেরকম ইনকাম নেই, ইভেন এখনও কিন্তু সেরকম ইনকাম নেই। আমাদের কষ্ট করে গাড়ির কাজ করে আমাদের চালাতে হয়। এই যে রোদ বৃষ্টি গরমে পাবলিক বাসগুলো হয়, এতে এখন কটা মানুষ যায় বলো? কারণ আমরাও আমাদের প্রয়োজন ছাড়া কিন্তু আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাব না। এই ঝড় বৃষ্টি গরম মাথায় নিয়ে তারা সকালবেলায় যায়, তারা যে কজন প্যাসেঞ্জার পায় সেই নিয়ে আসে, এখান থেকে মালিককে টাকা দিতে হয়, তারপরে নিজেদের যেটুকু থাকে তার মধ্যে এত বড় একটা সংসার চালানো। তো আমার হাজব্যান্ড, আমার দেওর, আমাদের দুটো বাড়ির ছেলেরাই কিন্তু একই কাজ করে। আর আমার শ্বশুর মশাই সামান্য একজন ওই গার্ডের কাজ করেন আর কি, রাত্রিবেলায় হাউস গার্ডের কাজ করেন। তো খুব কষ্ট করে আমাদের সংসার চালাতে হয়। তো আমার এই সমস্ত কথা সোশ্যাল মিডিয়ায় অনেকেই দেখি বলে না, কিন্তু আমি এইগুলো বলতে কোনো হেজিটেট বোধ করি না। কারণ আমি জানি সৎভাবে রোজগার করলে, সেটা জুতো সেলাই করে যদি সৎভাবে রোজগার করা হয় সেটাই অনেকটাই মূল্যবান।
তবে আমার বাবাও ছিলেন একজন সাধারণ চা বিক্রেতা, মানে খুব নিম্নবিত্ত পরিবার থেকে আমরা বড় হয়েছি। আমার বাবা একজন ব্রাহ্মণ ছিলেন। একটা সময় ছিল অনেক টাকা উপার্জন করেছিলেন, বাড়ি গাড়ি সব কিছু করার পর পারিবারিক অশান্তির জেরে আবার কিন্তু আমার বাবা সেই ঘুরে ফিরে চায়ের দোকানেই কিন্তু আসে। সেখান থেকে আমি আমার মাকে দেখেছি। আমার মা একজন ইঞ্জিনিয়ারের মেয়ে ছিলেন, তো আমার মা খুব মানে অবস্থাপন্ন ঘরেরই মেয়ে ছিলেন। সেখান থেকে এসে ওই রকম অভাবের সংসারে দিন যাপন করেছেন। তো তাতে করে আমাদের দুটো বোনের পেট হয়তো ভরা থাকতো, কিন্তু আমার বাবা মা এক একদিনকে এমনও হতো যে দুপুরবেলাকার ভাত জল ঢেলে রাখতো, সেই ভাতটাই কিন্তু দুদিন চালিয়ে নিত। এইভাবেও দিন গেছে, তবে কিছু বুঝতে দিত না। এরকম সংসারে থেকে তারপরে ধীরে 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 অনেক কিছু করা, তার একটা আনন্দ আলাদা। সৎ পথে রোজগার করা, সৎভাবে জীবন চালানো, তার আনন্দ কিন্তু অনেকটা। তো আমিও আমার মায়ের থেকে দেখে শিখেছি যে ধৈর্য ধরে সৎ পথে চললে সাফল্য কিন্তু একদিন পাওয়াই যায়। আর সবাই যেটা আশা করে যে একদিন না একদিন ঠিক জীবনে দাঁড়াবো, সাফল্য অর্জন করব, তবে আমিও তার ব্যতিক্রম নই। আমিও ওটাই চেষ্টা করে যাই, আর ভগবান ঠিক একদিন দেখবে। আর আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে এইভাবেই আশীর্বাদ করবেন যেন আমি আমার সংসারটাকে ধরতে পারি, আমার হাজবেন্ডের পাশে যেন দাঁড়াতে পারি। তবে যাই হোক, এখন কিছুদিন ভীষণ অসুস্থ, বাড়িতেই রয়েছে। তো পেটের সমস্যা নিয়ে ভুগছে, তারপরে আরও অনেক কিছু সমস্যা রয়েছে। তো সেই সমস্যার কারণেও কিছুদিন ছুটি। তবে কি বলুন তো, কাজ তো করতেই হবে, তাই না? পুরুষ মানুষ কাজ না করলে তো আর হবে না, সংসার চলবে না। তো যাই হোক, এইভাবেই হাসি মুখে দিন যাপন করে চলেছি। কোনো কিছুর মানে যে কোনো পরিস্থিতিতে হাসি মুখে দিন যাপন করাটাই আমাদের মেন ধর্ম, কর্তব্য, যাই বলুন। যাই হোক, আপনাদের সাথে নিজের ব্যক্তিগত কিছু কথা শেয়ার করলাম। আর এই দেখুন, করতে করতে অনেক কাজ হয়ে গেছে। সোনাকে স্কুল দিয়ে এলাম সকালবেলায়, মাকে, আমার হাজব্যান্ডকে, সবাইকে একটু ভাত দিয়ে দিয়েছি। আসলে আমার হাজব্যান্ড তো সকালবেলায় ভাত খায় না, তবে এই ডাক্তার দেখানোর পরে ও এখন ওষুধপত্র চলছে, ওকে জোর জবস্তি আর কি যুদ্ধ লড়াই করেই একটু ভাত খাওয়াতে হয়। তো প্রথম দিন এই করতে হয়েছিল, তারপর থেকে নিজে থেকেই খাই। তো ওইটাই করে দিলাম। সকালবেলায় সেদ্ধ ভাতই করেছিলাম। আমার মেয়ে তো খাবেই না ভাত, কিন্তু জোর করে 2-1 গাল আর কি খাইছি, আর বাকিটা রয়েছে, খাবে না। তো এখন এই দেখুন, ওকে স্কুল থেকে মানে দিয়ে আসার পরে এখন রান্না বসিয়েছি। তবে আজকে নিরামিষই করছি। আজকে বৃহস্পতিবার, মা নিরামিষ খাবে, আমিও খাই, আর সোনাও মাছ খেতে চায় না। তো তার জন্যই দেখুন একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডাল, তো সেটাকে একটু বেটে নিয়েছি। আর তার মধ্যে একটু লবণ, চিনি, হলুদ দিয়ে 2টো লঙ্কাও দিয়েছিলাম বাটার সময়। আর তারপরে দেখুন একটু সামান্য হিং দিয়েছি। হিংটা দিলে হজম হয় তাড়াতাড়ি, আর খেতেও একটা আলাদা রকম টেস্ট পাওয়া যায়। তো সেই বড়াগুলোকে সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। আর সাথে এই দেখুন আলুটা এখন একটু নুন হলুদ তেলের মধ্যে দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। আর গতকালকে হাজব্যান্ড আসার সময় একটা পুঁটি মাছ এনেছিল, তবে সেই পুঁটি মাছটা রাত্রিরে আর কাটা হয়নি। আর সেই পুঁটি মাছ কাটতে স্কুল থেকে মেয়েকে দিয়ে আসার পর অনেকটা সময় আমার এই পুঁটি মাছ কাটতে চলে গেছে, জানেন। কারণ আমার বাড়িতে তো এখন ওই ছাইয়ের অভাব, তো ছাই ছাড়া মাছ কাটা খুব অসুবিধে হয়ে যায়। তো কোনো রকম মানে খুব সময় নিয়ে বসে বসে আস্তে আস্তে করে কাটলাম। আর তারপরে ওই দেখুন ওই পাশে মাছটা বসিয়েছি, আর এই দিকে আলু আর পটলটা একটু ভেজে নিলাম। তো ওই যে বড়া করে রাখলাম, আলু পটল দিয়ে একটা নিরামিষ তরকারি করব। তো এই তরকারিটা আমার সোনা ভীষণ খেতে ভালোবাসে। তো ওই যে কিছুটা আর কি বড়া করে তুলে রেখেছি, আর কিছুটা রেখে দিয়েছি, যদিও একটু ডালের সাথে বড়া ভাজা খাই, তবে সেটা ভেজে দেবো। এখনও ভাজিনি, যখন খাবে তখন ভেজে দেবো। আর এই দেখুন এখন তেলের মধ্যে একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে ওই আদা, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। নুন হলুদের সাথে ভালো করে কষে নিয়ে, আলু পটলটাও ভাজা ছিল, অল্প তেল দিয়েই ভেজেছি, তবে একটু ভাজা করে নিলে খেতে ভালো লাগে। আর যেহেতু নিরামিষ তরকারি, যদিও এখন তেল মশলাটা ভীষণ কম দিচ্ছি, কারণ এমনিতেই গরম, আর তেল মশলা বেশি খাওয়া ভালো না। তবে কি বলুন তো, কিছু কিছু তরকারি আছে আপনি চাইলেও মানে অল্প তেলে হয় না, তেমন সেরকমই এই তরকারিটাও সেরকমই। এই দেখুন তরকারিটা রান্না করে ফেললাম, আর নামানোর আগে একটু চিনি দিয়েছি। মায়ের তরকারিটা আলাদা তুলে রেখেছিলাম, তারপরে আমাদেরটা একটু ঘি আর একটু গরম মশলা দিয়েছিলাম। তো খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর একটাই যেহেতু তরকারি, সাথে একটা ডাল রয়েছে, তো ওই জন্যে আর কি
একটু জুত করে করলাম, নাহলে ঠিক খেতে ভালো লাগে না। একটা তরকারি হলেও সেটা কিন্তু একটু ভালো করে খেতেই পছন্দ করি, আর আমার বাড়ির সবাইও সেটাই পছন্দ করেন। তো যাই হোক, এখন এই দেখুন রান্নার পরে রান্নাঘর পরিষ্কার করার পালা। এখন রান্নাঘরে আমি ওই যে আজকে ভিম লিকুইড জেলটা ফুরিয়ে গেছে, তো সেটা আনবো। তার জন্য একটু সার্পই নিয়েছিলাম জলের মধ্যে, তো সেই সার্প গুলে নিয়ে এই যে গ্যাস ওভেন, টাইলস, তারপরে জানলা সমস্ত কিছু একটু ভালো করে ওই পুরোনো একটা স্কচ ব্রাইট দিয়ে ডলে নিয়েছি। তারপরে একটা শুকনো কাপড় দিয়ে ফার্স্টে একটু মুছেছি, তারপরে কাপড়টা ভালো করে ধুয়ে 2 থেকে 3 বার এইভাবে মুছে নিলাম। আর বাসনগুলো আগেই মেজে রেখেছিলাম। সারাদিনে প্রচুর বাসন বেরোয়, আর যখনই অল্প অল্প করে আমি কিন্তু মেজে নিই, তো তার জন্য কিছুই বোঝা যায় না। আর এই তো আজকে কী রান্না করেছি দেখুন, এই যে চাল কুমড়ো ঘন্টটা পরে করতে হলো, চাল কুমড়ো ঘন্টটা করেছি। আর এখানে টক ডাল রয়েছে। চাল কুমড়ো ঘন্টটা করতে হলো আমার হাজব্যান্ডের জন্য, ও আবার এই আলু পটলের তরকারিটা খাবে না, তো তার জন্য আবার আমি পরে চাল কুমড়ো কেটে একটা ঘন্ট করলাম। আর এখানে মায়ের ডাল, আর এই যে আমাদের তরকারি, এটা হচ্ছে মায়ের জন্য। আর ওই যে বাটিতে দেখছেন ওই তরকারিটা একটু ঘি গরম মশলা দেওয়া রয়েছে। আর এই হলো আমের চাটনি। তো এই আমের চাটনি একদিনে বেশি করে রাখি, 2-3 দিন হয়ে যায়। আর এই হলো পুঁটি মাছ। তো যাই হোক, আজকের যে এটাই রান্না বান্না। আর এখানে একটু ভাত রয়েছে সকালবেলাকার, এই ভাতটা আমাকেই খেতে হবে। তো কি আর করা যাবে বলুন, একটু বেশি করে ফেলেছিলাম, তো ওই জন্যে আমি খেয়ে নেবো দুবেলা। তো এই হয়ে গেল রান্না। আর এরপরে ওদিকে বাবা আর ওদিকে আমার হাজবেন্ড দুজনকেই খেতে দেবো। তবে সোনার বাবা বললো আমি একটু পরে খাচ্ছি, সকালে ভাত খেয়েছে, একটু পরে খাবে, তো তাই জন্য বাবাকে খেতে দিয়ে এখন যাব স্নান করতে। তারপরে কিছু জামা কাপড় আছে সেগুলোও কাচবো, মেলবো। তবে যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে গিয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে চলুন, দেখুন এখন স্নান হয়ে গেছে। আর এই যে এখন তুলসী মন্দিরে একটু জল দেবো, তারপরে এই যে ফুল তুলে নিচ্ছি, আমার গাছের নয়নতারা ফুল দিয়েই পুজোটা দিয়ে নেবো। তাহলে চলুন, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই পরিবারের সকলের খেয়াল রাখবেন। তাহলে আজকের মতো আসি, আবারও দেখা হবে।